হজ ব্যবস্থাপনার সঙ্গে যে বিষয়গুলো সম্পৃক্ত, সঙ্গত কারণে আলোচনায় উঠে আসে উমরা ব্যবস্থাপনা এবং সৌদি আরবের সর্বশেষ আরোপিত বিধিনিষেধগুলো। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সঙ্গে। কেমন হলো হজ ব্যবস্থাপনা বা কী পরিস্থিতিতে যাচ্ছে? একটা সুষ্ঠু সুন্দর হজ সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় এর অভিজ্ঞ টিম বহুদিন আগে থেকেই কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশ বিমানের সাথে বেশ কয়েক দফা বৈঠক করেছি। বিমানের সচিব, বিমানের এমডি, আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে বসে বিমানের ভাড়া আমরা কমিয়েছি প্রায় 27,000 টাকার মতো। এই ফেয়ারের ভিতরে ছিল এনবিআরের একটা অংশ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এগুলো কমিয়ে আমরা 27,000 টাকার মতো কমিয়েছি। আরও কমানোর এবং কমিয়ে আমরা দুটো প্যাকেজ ঘোষণা করেছি। এরপর আমরা আবারও চেষ্টা করেছি বিমানের টিকিটের দাম আরও কমানো যায় কি না। আমি তৎকালীন বিমানমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসান আরিফ সাহেবকে সাথে কথা বলেছি, ওনাকে ডিউ লেটার দিয়েছি যে আপনি 1,40,000-এর ভিতর নির্ধারণ করেন। উনিও আন্তরিক ছিলেন, কিন্তু নানা কারণে এর বেশি কমানো ওনাদের পক্ষে আর সম্ভব হয়নি। তো আমরা ইতিমধ্যে এজেন্সিদের মাধ্যমে, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা 87,100 হজ যাত্রী তাদের নাম নিবন্ধন করেছেন। টাকা পয়সা ওনারা প্রায় দিয়ে দিয়েছেন, বাকিগুলো দিচ্ছেন। এবং এগুলোর জন্য আমি গত মাসে, এই মাসেরই জানুয়ারি মাসের 12 তারিখ সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ইবনে ফৌজান আর রবিয়ের সাথে জেদ্দায় চুক্তি করেছি। হজ চুক্তি, যেটা হজ চুক্তি করেছি। সেবা দানকারী সংস্থার সাথে বৈঠক করেছি, ওনাদের সাথে যারা মক্কা মদিনাতে হজ যাত্রীদের সেবা দেন যে প্রতিষ্ঠানগুলো, এগুলি সাথে আমরা আলাপ করেছি। পরিবহন সংস্থার বিভিন্ন এজেন্সি আছে, ওনাদের সাথেও কথা হয়েছে, চুক্তি হয়েছে। এখনও আমাদের টিম, আমি দেশে চলে আসলেও আমার টিম এখনও মদিনা শরীফে আছেন। মক্কায় আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য ওনারা কাজ করেছেন এবং বাড়ি ভাড়া করে ফেলেছেন। 5,000 হাজি যারা সরকারিভাবে যাবে ওনাদের ভাড়া করে, মদিনাতে এখন তারা ভাড়া করছেন। তারা 31 তারিখ রাতে ফিরে আসবেন। এবং আমরা বাড়ি ভাড়ার বিষয়ে সবসময় লক্ষ্য রেখেছি দূরত্ব, কোয়ালিটি, রেট, এই তিনটা মাথায় রেখে হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে এগিয়ে চলেছে। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে যে ধর্ম মন্ত্রণালয় হাজিদের টাকা বা এই টাকার কিছু একটা অংশ তারা রাখে, সব হাজিদের সেবা দিচ্ছেন না, তারা সেবা দেন শুধু 5,000 হাজিদেরকে। ধর্ম মন্ত্রণালয়ের প্রতি যে এই যে এক ধরনের মানুষের একটা ভুল ধারণা, বা আমি বলবো এটা অজানা, এই বিষয়ে কি আপনার? খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। হজ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় টোটাল হাজিদের সেবা প্রদান করে থাকে। মানে সরকারি, বেসরকারি সমস্ত হাজিদেরকে সেবা প্রদান করে থাকে। এবং ধর্ম মন্ত্রণালয় যে 5,000 নেয়, এতে ধর্ম মন্ত্রণালয় কোনো বিজনেস করে না। আচ্ছা, টাকা যদি উদ্বৃত্ত থাকে, সারপ্লাস থাকে, এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি ঘর ভাড়া একটু সাশ্রয়ী মূল্যে নিতে পারি, এই টাকাগুলো ওনাদের অ্যাকাউন্টে আমরা ফেরত পাঠাবো। এবং 87,000 টোটাল হাজি সরকারি বেসরকারি মিলে আমরা ওনাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমাদের 100 জনের মতো ডাক্তার, আর 100 জনের মতো নার্স, ব্রাদার, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এগুলোকে আমরা নিই এবং ওনাদেরকে আমরা বিনামূল্যে ব্যবস্থাপত্র দিই, ঔষধও দিয়ে থাকি। এবং বিভিন্ন স্পেশালাইজড হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে। যদি মারাত্মক হয়, বাইপাস অপারেশন লাগে, ডায়ালাইসিস করতে হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হয়, এ জাতীয় কঠিন এবং জটিল রোগীদেরও আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি বিনামূল্যে। এবং অনেক সময় হারিয়ে যায়, এগুলো আমরা আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে, এজেন্সিদের সহায়তায়
আমরা এগুলো খুঁজে বের করি। অসুস্থ হলে হসপিটালে পাঠাই, মারা গেলে একটা প্রক্রিয়া অনুসরণ করে, এটা সরকারি হোক বেসরকারি হোক, যখন কোনো হাজি মারা যাওয়ার সংবাদ আসে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এক্সপার্ট টিম আছে হজকর্মীদের নিয়ে ওনাদেরকে সরকারের সাথে যোগাযোগ করে দাফন কাফনের ব্যবস্থা করে থাকি। এবং হলো ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ থেকে যারা হজে যান, আপনারা সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি সেটাকে আপনারা আমরা কোনো পার্থক্য করি না। এবং কোনো এজেন্সি যদি আমাদের বিধিমালায় আছে, হজ ব্যবস্থাপনা বিধিমালায় আছে, প্রতিটি হাজি কোনো এজেন্সির মাধ্যমে গেলে চুক্তি করতে হবে। জি। এবং অনেকে চুক্তি করেন না, এটা না জানার কারণে হয়ে থাকে। তো চুক্তি করার পরে যদি কাঙ্ক্ষিত সেবা না পান, কাছে রাখার কথা দূরে রাখছে, ক্যাটারিং সার্ভিস খাবারের মান উন্নত নয়, অথবা যেই ঘরে রাখছেন সেই ঘরের ভালো মতো এসি চলে না, লিফট কাজ করে না, এ জাতীয় কোনো অভিযোগ যদি কোনো হাজি আমাদের প্রদান করেন, আমরা তদন্ত সাপেক্ষে ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি। এটাই রেওয়াজ আমাদের চলে আসছে। সামগ্রিকভাবে হজ ব্যবস্থাপনায় এই হলো ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা। জি, এটাই আমাদের ভূমিকা। সৌদি আরবে পা দিলেই একজন হাজি হজ ভিসা নিয়ে, সরকারি হোক বেসরকারি হোক, উনি জেদ্দাতে নামলেই, মদিনা শরীফে নামলেই সেই জিম্মাদারি বাংলাদেশ সরকারের উপর বর্তায়, এক কথা ধর্ম মন্ত্রণালয়ের উপর বর্তায়। উনি বাংলাদেশের হাজি, সৌদি আরব মনে করে যে এইগুলোর জিম্মেদারি তোমাদের উপরে, আমরা এটা নিয়ে থাকি। পরপর 3 বছর আমরা দেখলাম হজ কোটা পূরণ হলো না। এই বছর সংখ্যাটা একটু বেশি, প্রায় 43,000-এর মতো। তো এটা কারণটা আপনি কি মনে করেন? হজ কোটাটা নির্ধারণ করে সৌদি গভর্নমেন্ট, এটা জনসংখ্যার অনুপাতে করে। আমরা যদি এবছর বলে দিই কথার কথা যে আপনি আমাদেরকে 1 লাখের ভিতরে বা 90,000-এর ভিতরে সীমাবদ্ধ করেন, আমরা তো অলরেডি জানিয়ে দিছি আমাদের কোটা তারা অন্য দেশে দিয়ে দিয়েছে। তো আমরা এবছরও সেটা আগামী বছরও সেটা করতে পারি যে আমাদের 90-95-এর ভিতরে সীমাবদ্ধ রাখেন, তাহলে হজ কোটা পূর্ণ হবে। হজ কোটা অপূর্ণ থাকবে না। আমরা ওনাদের নির্ধারিত ওই কোটাটা রাখি এই জন্য যাতে ইচ্ছে করেও কেউ যেন হজ থেকে একজন হজের নিয়ত করলো, সে যেন কোটায় সংকুলন না হয়ে হজে যেতে পারলেন না, হ্যাঁ, উনি যাতে বঞ্চিত না হন, এই জন্য আমরা কোটাটা ওপেন রাখছি। আরেকটা ব্যাপার হচ্ছে, ওপেন রাখার আরেকটা কারণ হচ্ছে এটা আমরা ছোট করে ফেলতে পারি। এখন 87,200 হচ্ছে আমাদের টোটাল হাজিদের সংখ্যা। এটা আমরা 90-তে নিয়ে আসতে পারি, আমরা চিঠি দিলে ওরা 90 করে দেবেন। আমরা ওপেন রাখছি এই জন্য জেদ্দা, ইউনাইটেড কিংডম এবং অস্ট্রেলিয়া, পূর্ব ইউরোপ এবং অন্যান্য জায়গায় পাকিস্তানে একটা রেওয়াজ আছে। সেটা কি, পাকিস্তানের পাসপোর্ট যারা বিদেশে আছেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায়, ওখানে তারা এই পাকিস্তানের কোটা ইউজ করে হজে যেতে পারে। হিথ্রো থেকে জেদ্দা যেতে পারে এবং ওই কোটা তারা ব্যবহার করতে পারে। মানে পাকিস্তানের কোটাটা বিদেশের মানে যারা প্রবাসী পাকিস্তানি আছেন তারা ব্যবহার করতে পারে, কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হলে ওনারা পারবেন না। আমি এবার মাননীয় হজ মন্ত্রী, সৌদি আরবের মন্ত্রী মহোদয়ের সাথে এটা কথা তুলেছি। তিনি বলেন আপনি লিখিতভাবে দেন, তো আমরা লিখিতভাবে দেব। তাহলে এই যে নির্ধারিত কোটা অপূর্ণ থেকে যায়, তাহলে এটা প্রবাসী বাংলাদেশের মাধ্যমে এটা আমরা পূরণ করতে পারি বিভিন্ন দেশ থেকে, যদিও সৌদি কর্তৃপক্ষ সম্মত হন। আর ওমরায় বেশি মানুষ যাচ্ছে, ওমরায় যাওয়ার কারণে এবং কম পয়সায় তারা করতে পারেন, ট্রানজিট করে যান। হজে তো ডেডিকেটেড ফ্লাইট, জেদ্দা, ঢাকা টু জেদ্দা, ঢাকা টু মদিনা, মদিনা টু ঢাকা, জেদ্দা টু ঢাকা। কিন্তু ওমরা তো আপনি দুবাই, দোহা এই সমস্ত জায়গায় ট্রানজিট করে যেতে কম পয়সায়। তো ওমরার যাত্রী বেশি হওয়ায় অনেকে আবার হজের উৎসাহ হারিয়ে ফেলেন। কিন্তু ওমরার হজ তো এক না, এই জন্য কোটাটা পূর্ণ হয় না। আর আমরা ওপেন রাখছি ওই প্রবাসীদের জন্য, দেখা যাক এটা কীভাবে হয়। হাজিদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেকগুলো গ্রুপ, বিভিন্ন দলের লোক বাংলাদেশ থেকে যান। কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের বাংলাদেশি লোকই দরকার, ডাক্তার, নার্স, ব্রাদার যেটা বললেন। অন্য ক্ষেত্রে কি সৌদি আরবের প্রবাসীদের কাজে লাগানো যায় না?
আমরা প্রবাসীদের কাজে লাগাই। জি মিনা, মুজদালাফা, আরাফা, জি যে 5 দিন হজের আরকান হাকাম সম্পন্ন হয়, ওখানে আমাদের কোনো ডাক্তার সৌদি আরব অ্যালাউ করে না। জি ডাক্তারের মেডিকেল ফেসিলিটিস দেওয়ার দায়িত্ব ওই এজেন্সির, যে এজেন্সির সাথে আমরা চুক্তি করেছি। চুক্তি করেছি, এই 5 দিন তারা আরাফা, মিনা, মুজদালাফায় তারা থাকেন না। তারা থাকে কিন্তু যেহেতু 1 লক্ষ মানুষের সমাগম বাংলাদেশ থেকে, আমরা প্রতি 46 জনে একজন করে হজ গাইড পাঠাই। এবং এই ব্যবস্থাপনার জন্য আমরা প্রবাসীদেরকেও কাজে লাগাই। যেমন আমাদের অনেকেই এই এখান থেকে গিয়ে বিসের ম্যাচ শেষ হয়ে গেছে, অথবা বিসে আছে, চাকরি নেই, ওনাদেরকেও আমরা এখানে সংযুক্ত করি। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক শিক্ষার্থী আছেন, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দার আছেন, উম্মুল কোরা ইউনিভার্সিটি আছেন, মদিনা ইউনিভার্সিটি আছেন। এই ছাত্রদেরকেও আমরা অনুবাদক হিসেবে এবং হজ গাইড হিসেবে, সহায়ক হিসেবে আমরা তাদেরকে নিয়োগ করে থাকি। অতএব আমরা বিপুল সংখ্যক প্রবাসীদেরকে হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত করি। আরেকটা পদ্ধতি আছে, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি যে প্রবাসী বাংলাদেশি, প্রবাসী ভারত এবং পাকিস্তান, বিশেষ করে ভারত 2012 সাল থেকে তারা একটা টিম গঠন করে স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন। এটা পুরোটাই স্বেচ্ছাসেবা, তারা নিজেরাই 200-300, এটা এখন সদস্য বোধ 1000-এর উপরে, যে তারা নিজেরা স্বেচ্ছাসেবা দিয়ে তারপর হাজিদেরকে সেবা দেন। এরকম আমাদের একবার উদ্যোগ নেওয়া হয়েছিল, আমাদের যতটুকু মনে পড়ে, এই উদ্যোগটা মানে স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশি তারা হাজিদেরকে স্বেচ্ছাসেবা দেবেন। খুব ভালো কথা বলেছেন। আমরা এটা উদ্যোগ নিতে পারি, উদ্যোগ নিতে পারি। যারা স্বেচ্ছায় সেবা দিবেন, তারা এর বিনিময়ে কোনো অর্থ নেবেন না। এটা খুব ভালো উদ্যোগ, এটা আমরা প্রচার করতে পারি। কিন্তু তাদেরকে সংশ্লিষ্ট হজ অফিস শুধুমাত্র লজিস্টিক সাপোর্টটা দেবে না, কাগজপত্রের জন্য যা যা তা দেবে। খুব ভালো কথা বলেছেন, এটা আমরা উদ্যোগ নিতে পারি। হয়তো দেখা যাবে যে আমরা ওখান থেকেও কিছু সংখ্যক আমরা স্বেচ্ছাসেবী লোককে আমরা কাজে লাগাতে পারব। খুব ভালো কথা বলেছেন, এটা আমরা চেষ্টা করব। হজ এজেন্সির মালিকদের অনেক অভিযোগ, বিশেষ করে এই বছর সৌদি আরব যে কোটা সিস্টেম করেছে, সেই কোটা সিস্টেমের কারণে এখানে তাদের একটা অভিযোগের একটা বহর। এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত কোনো মতামত আছে কিনা? আপনি জানেন হজটা হচ্ছে দ্বিরাষ্ট্রিক ব্যাপার। জি, এখানে বাইলেটারাল ইস্যুসগুলো আছে। সব কাজ বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হাতে নাই। হজের বিভিন্ন পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যে বিমান, একটা পার্ট হচ্ছে যে মিনা, মুজদালিফা, আরাফায় থাকার জন্য সৌদি আরবকে টাকা দিতে হয়। 3 নম্বর হচ্ছে ঘর ভাড়া, 4 নম্বর হচ্ছে খাবার, কোরবানি। অনেকগুলো পার্ট আছে। কিছু পার্ট আছে আমাদের হাতে। আমরা সেখানে ঘর ভাড়া করার সময় ভালো বাড়ি, কম রেটে, উইথ অল ফেসিলিটিস, অ্যামিনিটিস, এটা আমরা করতে পারি, এটা আমাদের হাতে আছে। বিমান বাংলাদেশ ন্যাশনাল ক্যারিয়ার, ওনাদের কাছে বার্গেনিং করে আমরা কিছু কমাতে পারি, কমিয়েছি। এবং ক্যাটারিং, সেটা এজেন্সিওয়ালারা তারা আলোচনা করে নেয়। আমরা আমাদের 5000 হাজির 3 বেলা যারা খাবার দিবেন, ওখানে ভালো ক্যাটারার আসি যদি অ্যাপ্রোচ করেন, তাদের খাবারের মান দেখে ওনারা এটা করতে পারেন। এবং সরকারিভাবেও আছে, বেসরকারিভাবেও আছে, কোরবানি করার ব্যবস্থা আছে। এবং এটা ব্যাংকের মাধ্যমে একটা ব্যবস্থা আছে, এটা তারা করতে পারে। কিছু আছে যেগুলো আমাদের হাতে নাই, এটা সৌদি গভর্নমেন্টের হাতে। কতজন প্রতি দেশ থেকে, প্রতি এজেন্সি প্রতি কতজন এটা নির্ধারণ করেন সৌদি আরব। আমি অক্টোবর মাসে 2024 অক্টোবর মাসে মাননীয় হজমন্ত্রীর সাথে যখন কথা বলি, উনি আমারে বললেন, চিঠি দিয়ে জানিয়েছেন যে 2000 প্রতি এজেন্সি প্রতি 2000 কমপক্ষে হতে হবে। তো আমি ওনাকে বললাম যে এটা আপনি একটু দয়া করে কমান। গত বছর 250 জন ছিল। তিনি বললেন যে আপনার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে 2025 সালে 1000 করব। তো এখানে আমাদের এজেন্সিরা বারবার আমাদেরকে বলছেন যে আপনারা
আমরা তো অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, এটা তো আমাদের হাতে নাই। হাতে নাই, আমরা কেবল একটা আবেদন আপিল করতে পারি। তো আমি আবার আবেদন করলাম, লিখিত চিঠি দিলাম, ট্যাক্স দিলাম যে 500 করেন। পরে এজেন্সির স্বত্বাধিকারীরা বারবার আসছেন, বললো যে না 500 আমরা আমাদের জন্য কষ্টকর, 250 বলেন। 250 একটা দেশের ধর্ম উপদেষ্টা হয় আরেকটা দেশের ধর্মমন্ত্রীকে বারে বারে এটা নিয়ে বিরক্ত করা, উনি হয়তো বিরক্তিবোধ করছেন আমার এ কথায়। পরে উনি চিঠি দিয়ে লিখছেন যে আপনার আবেদন হ্যাজ বিন রিফিউজড বাই দি কমিটি, 1000-এই থাকবে। 1000-এই থাকবে। আগামী বছর 2000 বহাল থাকবে, এই শর্তে 1000 2025 সালে, মানে 26 সালে 2000 2000 করে পার এজেন্সি। এটা আপনাকে করতে হবে এই শর্তে 2025 সালে 1000 করলাম। আর 250-500 এটা আমরা কবুল করতে পারলাম না। এবং ওনারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, আমরা অ্যাকর্ডিংলি এটা জানিয়ে দিয়েছি। আমি যখন আবার 12 তারিখ 10 তারিখ গেলাম, 12 তারিখ আবার মন্ত্রী মহোদয়ের সাথে আমার বৈঠক হলো, আমি ওখানেও এই প্রসঙ্গটা তুলেছি। তিনি বললেন না, গোটা পৃথিবীব্যাপী আমরা এটা চালু করতে যাচ্ছি। এবং ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া 2000 করে মেনে নিয়েছে। প্রত্যেক এজেন্সি 2000। কেবল বাংলাদেশের জন্য আপনার অনুরোধে 1000 করেছি, আগামী বছর থেকে 2000 করতে হবে। সৌদি গভর্নমেন্ট হজটাকে হয়তো আগামী দিনে ন্যাশনালাইজ করে ফেলবেন। যেমন এই মুহূর্তে অস্ট্রেলিয়া, পূর্ব ইউরোপ, কানাডা এই সমস্ত এলাকায় এজেন্সির কাজ নাই। ওনারা করেন কি, কেবল মাঠ পর্যায়ে হাজি সংগ্রহ করেন, একটা পার্সেন্টেজ ওই মুয়াসসাসাগুলো দেয়, সৌদি আরবের ওই অর্গানাইজেশনগুলো দেয়। আপনি প্রতি হাজির পিছনে এই টাকা আমরা আপনাকে পারিশ্রমিক দেব, এবং এইটা পাসপোর্ট পাঠিয়ে দিবেন, টাকা সংগ্রহ করে পাঠিয়ে দিবেন। ওনার আর দায়িত্ব নেই, সব কিছু হিথ্রো বিমানবন্দর আপনি তুলে দিবেন। ওনারা মক্কা মদিনা জিয়ারত আর আহকাম পালন করে আবার হিথ্রো বিমানবন্দরে নামবেন। ওই এজেন্সিকে মক্কা মদিনা গিয়ে ঘর ভাড়া করতে হয় না, ক্যাটারিং সার্ভিসের সাথে যোগাযোগ করতে হয় না, হজ সার্ভিস প্রোভাইডার কোম্পানির সাথে কথা বলতে হয় না। এগুলো সৌদি গভর্নমেন্টেই এগুলো ম্যানেজ করে। আমার মনে হচ্ছে এবার এটা একটা আলোচনা হয়েছে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হজের ক্ষেত্রে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তারা হজ ব্যবস্থাপনাকে, বিশ্বব্যাপী হজ ব্যবস্থাপনাটাকে সুসংহত করতে চান। এই ক্ষেত্রে তাহলে মানে এজেন্সিদের অভিযোগটা কেন আপনাদের প্রতি বা ধর্ম মন্ত্রণালয়ের প্রতি, যে এই ওনাদের অসহযোগিতা আমরা পাচ্ছি আমাদের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই অভিযোগটা কেন তাদের? হজ এজেন্সিগুলো যারা আছে, আমরা তো তাদের লাইসেন্স দিয়েছি। জি, আমরা তো একে অপরের প্রতিপক্ষ নই। জি, আমরা বরঞ্চ একে অপরের পরিপূরক, সম্পূরক, সহযোগী। কিছু জিনিস আছে যেটা আমার কলমে হয়, আমার কলমে যদি সবগুলো হইতো, এজেন্সির মালিক স্বত্বাধিকারীরা যা বলবেন আমি তাই করে দিতাম। কিন্তু কিছু আছে ডিরেস্ট্রিক্ট ব্যাপার, ইট ডিপেন্ডস অন সৌদি গভর্নমেন্ট। আমরা কেবল অনুরোধ করতে পারি, আমরা আপিল জানাতে পারি। আমি তো আপিল জানিয়েছি, বরঞ্চ একজন উপদেষ্টা হয়ে মন্ত্রী লেভেলের আরেকটা মন্ত্রীকে বারবার চিঠি দেওয়াটা, এটা আমার জন্য খুব বিব্রতকর। তারপরেও আমি এটা করেছি, এবং আগামী দিনেও আমরা এজেন্সির সাথে মিলে হজ ব্যবস্থাপনাটাকে সুন্দর করতে চাই। ওনারা হয়তো এটা জানেন, আবার ওনাদের ভিতরেও আবার বিভিন্ন গ্রুপিং আছে, হাবের ইলেকশন আছে, ওনার নেতৃবৃন্দ কে কত বেশি দাবি আদায়ে সক্ষমতা দেখাতে পারেন, গভর্নমেন্টকে চাপে রাখতে পারেন এজেন্সির ভোট পাওয়ার জন্য, এটাও তাদের একটা পলিসি হতে পারে। এবং আপনি লক্ষ্য করবেন, হাজি তালিকাভুক্ত হয়েছে, নিবন্ধিত হয়েছে এক এজেন্সির পিছনে 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 7 জন, প্রচুর আছে, 600 আছে, 700 আছে। আমরা একটু লিড এজেন্সির মাধ্যমে এগুলোকে 1000-এর মধ্যে এনেছি। তো 1 জন তালিকাভুক্ত করে, 2 জন তালিকাভুক্ত করে, উনি এজেন্সির মালিক, উনিও উঁচু গলায় দাবি দাওয়া পেশ করছেন। হয়তো এটা হতে পারে ওনাদের ভোট সামনে, হাবের ইলেকশন আছে, ফেব্রুয়ারি মাসে ইলেকশন আছে, হয়তো ইলেকশন একটা ক্যাম্পেইনও হতে পারে। কিন্তু আমরা তো সব সময় ওনাদের সহযোগিতা চেয়েছি, এবং ওনারা সহযোগিতা আমাদেরকে করেছেন। কারণ আমরা 2 গ্রুপ মিলেই, গভর্নমেন্ট এবং বেসরকারি এজেন্সিস, ওনাদের মিলেই আমরা হজ ব্যবস্থাপনাটা সম্পন্ন করে আসছি। আগামী দিনেও আমরা ওনাদের
সহযোগিতা চাই।